বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এবং তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। ক্রমাগত গতকাল থেকে এই খবর কিন্তু সামনে উঠে আসছে। একের পর এক বিভৎস অত্যাচারের খবর, বিভৎস সমস্ত অভিযোগ সামনে উঠে আসছে। সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম চারিদিকে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে এবং এই সমস্ত যে আক্রমণ সেটাকে প্রতিহত করার কিছু কিছু উদ্যোগ বা চেষ্টা দেখা গেলেও, সামনে আসলেও, বাংলাদেশে সব মিলিয়ে একটা সঠিক সবল দিক নির্দেশ এবং সদিচ্ছার যে যথেষ্ট অভাব এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু চোখের সামনে উঠে আসছে। বাংলাদেশ নিয়ে আজ আমাদের দ্বিতীয় পর্ব এবং এই পর্বে আমি এই সংক্রান্ত কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। প্রথমত, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে সমস্ত অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে তার মধ্যে বেশ কিছু একেবারে অবর্ণনীয়, মানে জীবন্ত মানুষের উপরে মৃত্যুর অভিযোগ বা এই সমস্ত কথা তো আমরা শুনেছি, কিন্তু মৃতদেহের উপরেও যে অত্যাচার করা হচ্ছে সেও সাংঘাতিক। মানে এগুলো আমি অবর্ণনীয় বলছি তার কারণ আমি বললেও হয়তো এটা এই প্ল্যাটফর্মে সেন্সার্ড হয়ে যেতে পারে, সেই কারণে। আপনারা নিজেরাও নিশ্চয়ই সংবাদ মাধ্যমে এতদিনে গোটা বিষয়টা দেখেছেন। বিষয়টা হচ্ছে একটা গণ অভ্যুত্থান যখন হয়, যেরকম ছাত্র আন্দোলন দিয়ে এই বাংলাদেশের আন্দোলন শুরু হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্যে অনেক শিবিরের লোকজন কিন্তু তাদের লোকজনকে ঢুকিয়ে রাখেন এবং সেই আন্দোলন একটা সাফল্য পেয়ে যাওয়ার পরেই কিন্তু তারা আন্দোলনের চাদর গা থেকে ঝেড়ে ফেলে একেবারে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাস্তায় নেমে পড়েন এবং সেই চিত্রটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদী কিছু শক্তির হাতে কিন্তু গোটা বিষয়টা চলে গেছে বলে এখন ধারণা করা হচ্ছে এবং অনেকেই প্রশ্ন করছেন বা সন্দেহ প্রকাশ করছেন যে ছাত্রদের হাতে আপাতত বাংলাদেশে এই আন্দোলনের কোনো রাশ আর নেই এবং এই গোটা বিষয়টাই আর ছাত্রদের হাতে নেই, ওই মৌলবাদী ধর্মান্ধ শক্তির হাতে গোটা বিষয়টা চলে গেছে। বাংলাদেশে এর আগে ধর্মান্ধ মৌলবাদী যে শক্তি সেটা কিছুটা প্রশমিত অবস্থায় ছিল, একটা সরকারের আবরণ ছিল, প্রশাসন ছিল, ব্যবস্থা নেবার বিষয় ছিল। এখন সেই সরকার নেই, প্রশাসনের ছিটেফোঁটাও এখন বাংলাদেশে আপাতত নেই, অতএব কোনো রকম কোনো ব্যবস্থা নেবার বিষয়ও নেই। তাই ক্ষমতাশীল যে সমস্ত মানুষজন রয়েছেন তারা ক্ষমতাহীন যে সমস্ত মানুষজন বাংলাদেশে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু মানুষ যারা রয়েছেন, অসহায় মানুষজন, নিরপরাধ মানুষের উপরেও কিন্তু তাদের আক্রমণ নেমে আসছে। একটা অবশ্যই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছু মানুষজন বলছেন যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, কোনো রকম কোনো সমস্যা নেই, সংখ্যালঘু হিন্দুদের উপরেও কোনো অত্যাচার হচ্ছে না, সবটাই মিথ্যে কথা। এইরকম একটা ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ চলছে। আবার বাংলাদেশে হিন্দু মানেই তারা শেখ হাসিনা যে রাজনৈতিক দলের একেবারে মাথায় ছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সমর্থক, হিন্দু মানেই তারা আওয়ামী লীগ করতেন, এইরকম একটা ন্যারেটিভকে সামনে রেখেও কিন্তু অত্যাচারের যে সমস্ত ঘটনা সেগুলো সামনে উঠে আসছে অনেক ক্ষেত্রেই। আর যদি এই ঘটনাগুলোকে কেউ ছোট ঘটনা বলে ডিফেন্ড করেন তাহলে নিজের মধ্যেই একবার এই প্রশ্নটাও করুন যে ছোট বিচ্ছিন্ন ঘটনায় যদি হবে তাহলে সেটা এখনো ধিকধিক করে জ্বলছে কেন, সেটাকে প্রতিহত করতে এতটা সময় লাগছে কেন? এই মুহূর্তে এই যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, মন্দিরে ভাঙচুর করার মতো যে অভিযোগ উঠে আসছে, যেখানে সংখ্যালঘু হিন্দু পরিবার বাংলাদেশে তারা বলছেন যে তারা অন্ধকার করে বাড়িঘর বসে থাকছেন, ভয় পাচ্ছেন যে কোনো সময় দুষ্কৃতীরা এসে আক্রমণ করতে পারে, পুরুষ মহিলা উভয়ের ওপরেই আক্রমণ নেমে আসছে, মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই সমস্ত অভিযোগ যেখানে উঠে আসছে, এগুলোকে যদি আজকে কেউ একদম ভিত্তিহীন বিচ্ছিন্ন ঘটনা, একদম ছোট ঘটনা বলে ডিফেন্ড করতে আসেন তাহলে তাকে তো নিজের মধ্যে এই প্রশ্নটাও করতে হবে যে এগুলো যদি বিচ্ছিন্ন ছোট ঘটনা হবে তাহলে এগুলো থামছে না কেন, প্রতিহত করতে এত সময় লাগছে কেন, ধিকধিক করে এটা ক্রমাগত বেড়ে চলেছে কেন? এই মুহূর্তে কেমন যেন একটা 3 দফার অ্যাপ্রোচ দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে বলে দাও যে এগুলো কোনোটাই হচ্ছে না, সম্পূর্ণ নস্যাৎ করে বলো মিথ্যে কথা, না হলে কিছুটা মেনে নিয়ে বলো যে ঠিক আছে হচ্ছে কিছু কিছু ঘটনা কিন্তু আমরা এগুলো সামলে নেব, এরকম তো হতেই থাকে। অথবা 3 নম্বর, এই সাম্প্রদায়িকতার বিভিন্ন যে ঘৃণা বা দেশের খবর তার সঙ্গে কিছুটা সাম্প্রদায়িক সম্প্রীতির খবর মিলিয়ে একটা ককটেল তৈরি করে পরিবেশন করো, আর না হলে তুলনা টেনে আনো যে এখানে হচ্ছে আপনারা বলছেন ওখানকারটা কেন আপনারা বলেন না। দেখুন, ওখানকারটা বলার সময় যদি তুলনায় আপনাদেরটা টেনে না আনা হয় তাহলে আপনাদের দিক থেকে যদি কোনো অভিযোগ উঠে আসে সেখানে অন্য দিককার তুলনা কেন টেনে আনা হবে? এবং তারই সঙ্গে যারা বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটছে না তারাই বলছেন বাংলাদেশের বিভিন্ন হিন্দু পাড়া, হিন্দু মন্দির, হিন্দু যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে, হিন্দু বাড়িঘর, সেই সমস্ত কিছু রক্ষা করছেন মুসলিম ছাত্ররা। তারা দলবদ্ধভাবে রাত জেগে পাহারা দিচ্ছেন যাতে হিন্দুদের সুরক্ষিত রাখা যায়। তাহলে আপনারা পাহারাটা দিচ্ছেন কাদের থেকে সুরক্ষিত রাখার জন্য? এই সমস্ত আক্রমণ অত্যাচারের ঘটনা যদি নাই ঘটে তাহলে তো পাহারা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি তো হতে পারে না যে এরকম কোনো আক্রমণ অত্যাচারও ঘটছে না অথচ পাহারাও দেওয়া হচ্ছে। বিভিন্ন অজুহাত বা বিভিন্ন কারণকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু এই আক্রমণ ঘটানো হচ্ছে বলে এই অভিযোগ সামনে উঠে আসছে, বা কোথাও এটাকে জাস্টিফাই করার কথা বলা হচ্ছে। কোথাও বলা হচ্ছে যে হিন্দু মানেই বাংলাদেশে তারা শেখ হাসিনার সমর্থক ছিলেন, তারা আওয়ামী
আওয়ামী লীগ করতেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেন, ভারতের পক্ষে কথা বলতেন, বাংলাদেশে থেকেও দেশদ্রোহী কাজকর্ম করেছেন, সেই কারণে তাদের বাড়ি ঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি হত্যা করার অভিযোগ পর্যন্ত সামনে উঠে আসছে। কিছু জায়গায় আগেই বললাম ছাত্ররা সংঘবদ্ধ হয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, পাহারা দিচ্ছেন, কিন্তু তাদের পক্ষে এটা কি করে সম্ভব? যেটা আগেই বললাম যে ছাত্রদের হাত থেকে গোটা বিষয়টা বেরিয়ে গেছে বলে বলা হচ্ছে, তাহলে সেখানে প্রশাসনের সহায়তা ছাড়া ছাত্রদের হাতে কতটা ক্ষমতা রয়েছে, তারা কতজন সংখ্যালঘু হিন্দুকে এইভাবে প্রোটেকশন দিতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন? সব দিক থেকে প্রতিরোধ গড়ে তোলা তাদের পক্ষে তো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে যারা মৌলবাদকে উস্কানি দিয়েছেন, যারা এই সমস্ত ধর্মের নামে অধর্মের কাজকর্মে মদত জুগিয়েছেন, ভারতের বিরুদ্ধে দেশ ছড়িয়েছেন, সেই সমস্ত গোষ্ঠীর মানুষজন এখন মনে হচ্ছে অপেক্ষায় ছিলেন। তারা আন্দোলনের চাদর গায়ে জড়িয়ে এবং শেখ হাসিনার সরকারের পতনের ফেটটি মাথায় বেঁধে এইবার কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছেন, মাঠে নেমে পড়েছেন তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। না, কোনো জাতির বা কোনো দেশের স্বার্থ নয়, শুধুমাত্র নিজের স্বার্থ। আর এই অত্যাচারকে প্রতিহত করা বাংলাদেশের পক্ষে হয়তো এখন একেবারেই সম্ভব নয়। তার কারণ বাংলাদেশ হিসেবে একটা দেশ বর্তমানে রয়েছে, কিন্তু সেখানে আপাতত কোনো আকার, কোনো পরিকাঠামো, কোনো গঠন, কোনো প্রশাসন দেখতে পাওয়া যাচ্ছে না। আগে সেগুলো তাদের গড়ে তুলতে হবে, সেগুলোকে সামনে আনতে হবে, তারপরে প্রতিহত করা বা ব্যবস্থা গ্রহণ করার কথা সামনে আসবে। বাংলাদেশের যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, সেখানে কেমন যেন একটা অদ্ভুত পৈশাচিক উল্লাসের চিত্র উঠে আসছে। সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার, এত মানুষজন সেখানে মারা গেছেন, লাশ শনাক্ত করার মতো মানুষজন সেখানে নেই, শনাক্ত কে করবেন, করা যাচ্ছে না, বা যারা করবেন তাদেরও কোনো দেখা নেই। এমন একটা পরিস্থিতি যেখানে বেরিয়ে এসে কেউ যদি একটা বলে দেন যে ওই লোকটার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে কারণ ও আওয়ামী লীগ করতো, ওই লোকটার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারণ ও শাসক দলের সমর্থক ছিল এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার করতো, বা অমুক লোকটার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ওর পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে কারণ ওরা দেশদ্রোহী কাজকর্ম করত, সেগুলো যাচাই করার মতো কোনো সিস্টেম নেই এই মুহূর্তে, কোনো পরিস্থিতি নেই, সবটা কেওসের মধ্যে ঢুকে যাবে। এবং সেই যে অদ্ভুত অদ্ভুত সব ছবি যেগুলো বেরিয়ে এসেছে সমাজ মাধ্যমে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, যেখানে শেখ হাসিনার যে বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে বাংলাদেশের লোকজন ঢুকে পড়ে অদ্ভুত লুটপাট চালাচ্ছেন। মানে শাড়ি, জামা কাপড়, সুটকেস, হাঁস মুরগি থেকে কিছুই বাকি নেই, সেগুলো নিয়ে তারা বেরিয়ে আসছেন এবং সেই নিয়ে তাদের অদ্ভুত একটা উল্লাস। এমনকি যে আন্দোলন নাকি শুরু হয়েছিল ছাত্র আন্দোলন বলে, ছাত্রদের অধিকারের কথা বলে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শেষে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের নিজেদের যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের প্রতি এতটা অসম্মান যে সংসদ ভবনের মধ্যে লোকজন ঢুকে গিয়ে দেখা যাচ্ছে সেখানে ধূমপান করছেন তারা। সেখানেও অদ্ভুত এক উন্মত্ত পরিস্থিতি, একটা দারুণ উল্লাসের পরিস্থিতি তারা তৈরি করেছেন সংসদ ভবনের ভেতর। নিজেদের রাস্তার বিভিন্ন, নিজেদের দেশের স্থাপত্য ভাস্কর্য, সেগুলো তারা নষ্ট করে দিচ্ছেন। এবং যে আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষা এবং মেধার কথা বলে, সেই আন্দোলনের শেষে দেখা গেল গোটা দেশ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে এবং সেই ভাঙা মূর্তির মাথা নিয়ে মানুষের অদ্ভুত পৈশাচিক উল্লাস। বঙ্গবন্ধুর বাসস্থানে আগুন লাগানো হচ্ছে, বিদেশে বাংলাদেশের যে দপ্তর রয়েছে সেখান থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য দেখেছেন যেখানে বঙ্গবন্ধুর মূর্তির ওপরে উঠে হাতুড়ি দিয়ে সেই মূর্তি ভাঙার চেষ্টা করা হচ্ছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার উপরে চটির মালা পরানো হচ্ছে, এই ছবি পর্যন্ত সামনে উঠে এলো। মানে যে আন্দোলনের শুরুটা দাঁড়িয়েছিল শিক্ষা এবং মেধার ওপর ভর করে, সেই আন্দোলন শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার উপরে জুতো নিয়ে দাঁড়িয়ে। ভয়াবহ যে সমস্ত অভিযোগের কথা, অপরাধের কথা সামনে উঠে এসেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সেগুলো। যেমন আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন যার একটা হোটেল ছিল, সেই হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং 24 জন অগ্নিদগ্ধ হয়ে সেখানে মারা গেছেন, সেই খবর সামনে উঠে এসেছে। আবার শেরপুর জেলে হামলা চালিয়ে প্রায় 500 জন বন্দীকে জেল থেকে মুক্ত করে দিয়ে পালিয়েছে উন্মত্ত জনতা। 500 বন্দী জেল থেকে পালিয়ে গেছে এবং তার মধ্যে 20 জন দাগী সন্ত্রাসবাদী ছিলেন বলে এমন আশঙ্কাও কিন্তু সামনে রাখা হচ্ছে। আমি জানি না যারা ছাত্র আন্দোলন শুরু করেছিলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনের সময় নিজেদের প্রাণ হারিয়েছেন, তারাও আন্দোলনের এই পরিণতি আশা করেছিলেন কিনা। কিছু সময় আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে রাখা হয়েছে যে বাংলাদেশে অনেকদিন ধরেই অর্থনীতির যে ভারসাম্য, সেটা কিন্তু নড়বড়ে ছিল, ডগমগ ছিল। সমস্ত জিনিসপত্রের প্রচণ্ড দাম, সেই অনুযায়ী চাকরি বাকরি নেই, মাইনে পাওয়া যাচ্ছে না। এমনকি মানুষজন রাস্তায় বলছেন যে ঈদের দিন বাড়ির বাচ্চাদের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারছি না, বছরকার দিন, উৎসবের দিন, সেই দিন পর্যন্ত মাংস কেনার ক্ষমতা নেই, এমন পরিস্থিতি বাংলাদেশের বাজারে। এই আগুনটাও কিন্তু ধিকধিক করে জ্বলছিল, যেটা কিন্তু ফেটে পড়েছে একদম এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে। তারই সঙ্গে অবশ্যই এই গোটা বিষয়টাকে যেমন অর্থনীতি টালমাটাল
হওয়া, তার একটা বার্স্ট করা, সেটা ফেটে পড়া হিসেবে দেখতে হবে। ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল, সেই দাবি পূরণের আন্দোলন যেখানে তারা রাস্তায় নেমে এসেছিলেন সেইখান থেকে তার প্রতিফলনটাকেও দেখতে হবে। তারই সঙ্গে কিছু মৌলবাদী ধর্মান্ধ শক্তি যারা অনেক দিন ধরে বুকের মধ্যে অনেক ইচ্ছা চেপে বসেছিল এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি তাদের যে ঘৃণা বা রাগ আক্রোশ সেটাও যে অনেকদিন চেপে বসেছিল এবং এখন একেবারে ফেটে বেরিয়েছে, সেই দিক থেকেও কিন্তু গোটা বিষয়টাকে দেখতে হবে। এখন প্রশ্ন হলো যে এই ছাত্র আন্দোলনের অভিমুখ পুরোটাই ঘুরে গেছে, পুরোটাই ছাত্রদের হাত থেকে বেরিয়ে গেছে, নাকি কিছুটা বাকি রয়েছে? এটাই কি শেষ, নাকি এটা শেষের শুরু? অনেকেই বলছেন বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এখন প্রশ্ন হলো যে স্বাধীন হওয়ার পর তাহলে বাংলাদেশ যাবে কোন দিকে, গতিপথটা কি হবে, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে খবরে বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় বাংলাদেশে 150 জনের বেশি মানুষ কিন্তু মারা গেছেন। এই সমস্ত কিছুর এখন যে বিচার হবে বা খুব তাড়াতাড়ি এর বিচার হবে, কোনো সুরাহা হবে এমন আশা রাখবেন না। ছাত্রছাত্রীরা যারা মারা গেছেন গুলির আঘাতে তাদের বিচার হবে কিনা, বা পরবর্তীকালে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রমণ নেমে এসেছে, তাদের বাড়িঘর ভাঙচুর, তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মারধর করা, তাদের হত্যা করার মতো যে সমস্ত অভিযোগ অপরাধের কথা উঠে আসছে তারও যে কোনো বিচার হবে এমন আশা কিন্তু রাখবেন না। এই আশাটা অত্যন্ত ক্ষীণ, মানে ক্ষীণ বলেও আমি একটা অবাস্তব কথা বলে ফেললাম। একদম শেষে বলি, জঙ্গলের এটা একটা পুরনো নিয়ম জানেন তো, বাঘ হরিণ শিকার করার পরে সবাই জানে যে সবার আগে হরিণের মাংসটা বাঘ খাবে, বাঘের পরিবার খাবে। আর দূর থেকে সেই সময় হায়নার দল দেখে, শকুন দেখে, তারা জানে যে বাঘ একা একেবারে গোটা হরিণের মাংসটা খেয়ে ফেলতে পারবে না। বাঘের খাওয়া হয়ে যাওয়ার পর সে যখন একটু দূরে সরে যায় তখন হায়নার দল আসে, সংঘবদ্ধভাবে আসে, এসে কিছু মাংসের টুকরো নিয়ে চলে যায়। তারপর শকুন আসে, ওই হাড়ের মধ্যে যেটুকু যা মাংস লেগে রয়েছে, মাংস যেটুকু নেই মানে যেটা বাঘ খায় না সেই নাড়িভুড়ি পর্যন্ত শকুন নিয়ে চলে যায়। তারপরে আসে পোকামাকড়, তাদেরও অনেক খিদে। সব কিছুর পরে একটা কঙ্কাল পড়ে থাকে আর সেটাকেও খায় সময়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।